এটা নিয়ে আমি লাস্ট দুবার হচ্ছে আমি কুমিল্লা গিয়েছিলাম। এত লং জার্নি, প্রায় 170 কিলো টানা চালাতে হয়। আর এই গাড়িটার একটা আমার কাছে যেটা বেশি প্রবলেম ফেস হচ্ছে সেটা একটা বিষয় নিয়ে মূলত আজকে কথা বলবো। সেটা হচ্ছে আমার এই এফজেড গাড়িটা নেওয়ার পিছনে আসলে ঘটনাটা কি। এর আগে একটা 4B গাড়ি ব্যবহার করতাম, ওইটা বাদ দিয়ে কেন আমি এফজেড এর দিকে গেলাম। তো এটার সব থেকে যে বড় বিষয়টা, বা সব থেকে যদি বলি যে সব থেকে বড় কারণটা, ওইটা আমি আসলে সরাসরি না দেখালে বুঝবেন না। সেটা হচ্ছে, এক মিনিট আমি দেখাচ্ছি। এটার সব থেকে বড় রিজন হচ্ছে এই 282 মিলিমিটারের সামনের ডিস্ক, আর পেছনে হচ্ছে মেবি 220 মিলিমিটার। আচ্ছা যাই হোক, বাকি বিষয়টা হচ্ছে সামনে যেতে যেতে বলি। এই বাইকটা মূলত আমার নেওয়া হয় গত রমজানের দিকে। রিসেন্টলি আমার কাছে ভিডিও করার মতো তেমন কোনো ডিভাইস বা ওরকম কোনো ইকুইপমেন্ট না থাকার কারণে হচ্ছে আমি ভিডিও করতে পারিনি। তো ভাবলাম বিষয়টা সবার সাথে শেয়ার করা উচিত। আশা করি যারা নতুন প্রথম বাইক নিতে চাচ্ছে তাদের ক্ষেত্রে এই বিষয়টা খুবই কাজে দিবে। ইয়ামাহা এফজেড সিরিজ, যখন থেকে ইয়ামাহা এফজেড সিরিজটা লঞ্চ করেছে তখন থেকে এই বাইকটার প্রতি আমার একটা আবেগ ছিল। কারণ এলাকায় যখন বড় ভাইরা এই বাইকটা ইউজ করতো, বিশেষ করে ভার্সন 1টা, তো তখন বাইকের প্রতি চিন্তা ভাবনা ওইটা ওঠে। তো তখন তো আসলে ওরকম কোনো ক্যাপাবিলিটি ছিল না যে বাইক নিব ওই বয়সে। এই বিশেষ করে এফজেড এবং ফেজার, এই দুইটা বাইক মূলত বাংলাদেশের মার্কেটের কথা বিবেচনা করলে 150 সিসি সেগমেন্টে আমার জানা মতে সব থেকে বেশি বিক্রিত বাইক হচ্ছে ইয়ামাহা এফজেড এস ভার্সন 2টা। এখনো এটা কিন্তু তার যে বিক্রি বা সেল, ওটা এখনো ধরে রেখেছে। যদিও এই বাইকটাতে নাই কোনো আধুনিক কোনো টেকনোলজি, মিটার কনসোল, ইভেন গিয়ার ইন্ডিকেটরটা পর্যন্ত নেই। তারপরে এই বাইকটা বিক্রির পিছনে সব থেকে বড় কারণ হচ্ছে, প্রথম সব থেকে কারণটা হচ্ছে ব্র্যান্ড ভ্যালু, দ্বিতীয়ত হচ্ছে কমফোর্ট, ব্রেকিং এবং প্রাইস। সবকিছু মিলে এমন একটা মিল তৈরি করেছে যে যেটা বাংলাদেশের যারা বাইক কমিউনিটি বা যারা আছে তাদের কাছে এই বাইকটা অনেক জনপ্রিয়। এই যে আমার সামনে একটা এফজেড ভার্সন 1, এটা কিন্তু ডিসকন্টিনিউ হয়ে যায়, কিন্তু এখনো কিন্তু বাইকটা চলতেছে, প্রায় 10 বছর কিন্তু পার হয়ে গেছে। তারপরেও হয়তো এই বাইকগুলো এখনো রাস্তায় আছে। এটা হচ্ছে আমার একটা সব থেকে বড় প্লাস পয়েন্ট, যে তারা এখনো সেই কোয়ালিটিটা ধরে রাখতে পারছে। ইভেন ইয়ামাহার এই সুনামের কারণে ইয়ামার রিসেল ভ্যালুটাও কিন্তু অনেক ভালো। তো যাই হোক, আমার ভার্সন 2 নেওয়ার বিষয়টা হচ্ছে, যেহেতু আমার বাজেট কম, 2 থেকে 2.5 লাখের মধ্যে ছিল। 2 থেকে 2.5 লাখের মধ্যে চুজ করার মতো আমার কাছে বেশ কয়েকটা বাইকই ছিল। প্রথমত হচ্ছে যে যে 4B'র দিকে যাওয়া নতুন মডেলটা, এফআইটা না, নর্মালি যেটা এবিএসটা আছে ওইটার দিকে যাওয়া। দ্বিতীয় বিষয় আরেকটা হচ্ছে, এছাড়া আছে আমার কাছে হর্নেট আর পালসার। যদিও পালসার ওরকম ক্লাসিক বাইকগুলো আসলে আমার কাছে, আমার পার্সোনালি ভালো লাগে না অতটা। আচ্ছা, মূল কথায় আসি। কারণ যেহেতু আমার বাজেটটা ছিল 2 থেকে 2.5 লাখের মধ্যে, বাইকই আমার পছন্দের তালিকায় ছিল। কারণ আমার এত রেডি পিক আপের প্রয়োজন নেই, এত বেশি পাওয়ারেরও প্রয়োজন নেই। একটা বাইক আমাকে মূলত রেগুলার যে ডেইলি লাইফ আমার, বিশেষ করে সিটিতে ব্যবহারের জন্য, যেটা আমাকে বেশি কমফোর্ট দিবে, ওইরকম একটা বাইক প্রয়োজন ছিল। তো যেহেতু আমি ম্যাক্সিমাম টাইম সিটিতেই গাড়ি ব্যবহার করি, অবশ্যই মাইলেজটা আমার কাছে কিছুটা ইম্পর্টেন্ট। ওই ক্ষেত্রে কিন্তু এই গাড়িটা নিয়ে আমি খুব রিল্যাক্সে আছি এক প্রকার, তেলের যে বিষয়টা। আর যদি লং টাইম ইউজেবিলিটির কথা বলি, লং টাইম ইউজেবিলিটি তো আমার অবশ্যই একটা বড় সুনাম আছে। কারণ যেটা বলেছি প্রথমে, যে এফজেডএস ভার্সন 1 যে গাড়িটা, এটা অনায়াসে চলছে। আর আরেকটা বিষয় হচ্ছে, এই গাড়িটার যে ব্রেকিং এবং সাসপেনশন সিস্টেমটা, ওইটা হচ্ছে ম্যাক্সিমামে হচ্ছে, বিশেষ করে ব্রেকিং সিস্টেম তো সম্পূর্ণ হচ্ছে R15 আর এমটি, মানে ইয়ামাহার যে বাকি 150 সিসির গাড়িগুলো আছে ওগুলোর মতোই করেছে। R15 ভার্সন 4 এম, অথবা যদি বলি R15 ভার্সন 3 এমটি, এমটি ভার্সন 2, সব ওইটার মতনই ব্রেকিং সিস্টেমটা করেছে। সামনে 282 মিলিমিটার আর পেছনে হচ্ছে 220 মিলিমিটারের ডিস্ক উইথ নিফলিন অ্যান্ড বাইব্রি ক্যালিবার। তো এই বিষয়টা হচ্ছে সব থেকে বড় প্লাস পয়েন্ট এই গাড়িটার ব্রেকিং এর ক্ষেত্রে। কারণ একটা গাড়িকে আমি চালালেই তো হবে না, গাড়িটাকে অবশ্যই তো থামাতে হবে, তাই না? আর 4Bতে কিন্তু আমি এই ব্রেকিং এর বিষয়ে অনেকটা প্রবলেম ফেস করেছি। কিন্তু লুকসের ক্ষেত্রে হচ্ছে, হ্যাঁ, এটা একটু ব্যাকডেটেড হয়ে গেছে জিক্সারের তুলনায়। জিক্সারের লুকসটা অনেকটা আধুনিক, মিটার কনসোল অনেক আধুনিক, ঠিক আছে। আলাদা অন্যান্য যে বিষয়গুলো আছে, এগুলো মোটামুটি জিক্সারে, ওদিক থেকে জিক্সার আগে থাকবে। তো যারা মূলত
যাদের চাহিদা থাকবে যে একটা গাড়ি রিল্যাক্সে আমি চালাবো, আমার তো টানাটানির প্রয়োজন নাই, আর গাড়িটা হচ্ছে লং টাইম যেন আমি রাইড করতে পারি, আমার জন্য কোনো ব্যাক পেইন বা অন্য কোনো টায়ার্ডনেসটা না আসে সহজ, এরকম ক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে আপনি এফজেডটা দেখতে পারেন। আর যদি বাজেট 2 থেকে 2.5 লাখের মধ্যে হয় ওই ক্ষেত্রে, আর যদি আপনার লুকসের প্রয়োজন হয় তাহলে জিক্সার বা অন্যান্য বাইক আছে যেটার লুকস এটার থেকে অনেকাংশে বেটার, ঠিক আছে, কারণ এই লুকসটা তো ব্যবহার করছি আমার আজকে অনেক বছর যাবত। ওই ক্ষেত্রে হচ্ছে ওইটা যার যার পার্সোনাল অপিনিয়ন, কিন্তু আমি পার্সোনালি বলবো যে এই বাইকটার মেইনটেনেন্স কস্ট অতটা বেশি না, এভারেজ, মানে একটা ইঞ্জিন অয়েল যেটা থাকে 1000 কিলো ব্যবহার করা যে মিনারেলটা, ওটার দাম হচ্ছে 650 টাকা। আর যদি ইঞ্জিন অয়েলের সাথে ইঞ্জিন ফিল্টার অয়েল ফিল্টারটা চেঞ্জ করে, ওই ক্ষেত্রে আপনার চেঞ্জিং বাবদ খরচ মোট 800 থেকে 850 বা 900-র মধ্যে হয়ে যায়, এর বেশি যায় না নর্মালি। এত কস্টলি না, মানে এটার যে মেইনটেনেন্স এত কস্টলি এরকম কিছুই না। অনেকে বলে যে না ইয়ামাহার গাড়ির পার্টস প্রাইস বেশি, একটু কিন্তু অতটা না। আপনি লোকাল পার্টস তো আর ব্যবহার করবেন না। আমি নর্মালি সার্ভিস করে হচ্ছে আমার যে সার্ভিস সেন্টার আছে সেখান থেকে সব পার্টস ওখান থেকে নিই। তো যে কেউ চাইলে আমার মতে আপনার যদি মাস শেষে 2 থেকে 3 হাজার টাকা থাকে একটা গাড়ির জন্য, অবশ্যই আপনি এই গাড়িটা নিতে পারেন, অত কস্টলি এটার মেনটেনেন্স খরচ না, এটুকুই। আর অন্যান্য ক্ষেত্রে হচ্ছে এটা নিয়ে আমি লাস্ট 2বার হচ্ছে আমি কুমিল্লা গিয়েছিলাম। এত লং জার্নি, প্রায় 170 কিলো টানা চালাতে হয়, কিন্তু গাড়িটা আমাকে পারফরমেন্স দিয়েছে অসাধারণ। আর এই গাড়িটার একটা আমার কাছে যেটা বেশি প্রবলেম ফেস হচ্ছে সেটা হচ্ছে এটাতে কোনো গিয়ার ইন্ডিকেটর নাই। এই বিষয়টা কিন্তু আসলে মানা যায় না এখনকার 2024 বা 23-এ এসে। আশা করি সামনে এই বিষয়টা আপডেট করবে। আমি দেখলাম যে ভার্সন 3-তেও এটা নেই, আপডেট করবে কিনা আসলে সেটাও নিশ্চিত না, কারণ যে কোনো সময় হয়তো বাইকটা ডিসকন্টিনিউ হয়ে যেতে পারে যদি বাজারে অন্য কোনো বাইক চলে আসে এটার জায়গায়। আর বর্তমান মার্কেটে হচ্ছে এটার আমার মতে এটার কোয়ালিটি অনুযায়ী এটা হচ্ছে যে প্রাইসটা একদম পারফেক্ট আছে, মানে ভ্যালু ফর মানি যেটাকে বলা হয় আর কি। তো যাদের হচ্ছে যারা প্রথম বাইক নিতে যাচ্ছে, আমি সাজেস্ট করবো যারা কমফোর্ট হিসাব করে নিবে বা যাদের বাজেট একটু তুলনামূলক কম, ওই ক্ষেত্রে এই গাড়ির দিকে যেতে পারে। তো যাই হোক, এই বিষয়গুলো হচ্ছে বিবেচনা করে হচ্ছে আমি ইয়ামাহা বাইকটা নেই। আর যেহেতু লং টাইম ব্যবহার করব ওই হিসাবেও একটা রয়েছে। আর যাই হোক, আমি যেহেতু প্রথম ভিডিও বানাচ্ছি, হয়তো কথার মধ্যে কিছুটা ভুল থাকতে পারে, তো বিষয়টা একটু মেনে নেবেন। সামনে আশা করি হয়তো ভিডিও করতে করতে বিষয়টা ঠিক হয়ে যাবে। চেষ্টা করব ভালো কোনো কিছু করার। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।